নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী লাইফস্টাইলের আর একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9:30। ছেলেকে স্কুলে দিয়ে এসে ব্রেকফাস্ট করেই কাজ শুরু করলাম। মশারিটা খুব নোংরা হয়ে গেছে, ওটা ওয়াশিং মেশিনে দিয়ে এসে বেডটা গুছিয়ে ফেলবো। ছেলেকে 8:20-র মধ্যেই গেটে ছেড়ে দিতে হয়, ওদের 8:20-তেই প্রেয়ার হয়। তো আমি ওকে ছেড়ে দিয়ে 8:30-র মধ্যেই ঘরে চলে এসেছি, কিন্তু এসে একটু ব্রেকফাস্ট করে বসেই ছিলাম। আসলে সকাল থেকে এত দৌড়াদৌড়ি হয়, সেই সকাল 5:30টায় উঠে প্রথমে হাঁটতে গিয়েছিলাম, তারপরে এসেই একটু বসতে পাইনি, আবার টিফিন বানাতে শুরু করে দিয়েছি। মেয়ে স্কুলে যাবে 7টায়, মেয়ে 7:20 দিকেই বেরোয়, তো 7টার দিকে ওকে ব্রেকফাস্ট খেতে দিতে হয়। তো এই জন্য ওর টিফিন আর ব্রেকফাস্ট করে যাবে, তারপর ওর বাবা টিফিন নিয়ে যাবে, ছেলেকে ওঠাতে হবে, এইসব এত ভাগামভাগ থাকে যে তারপরে ছেলেকে দিয়ে এসে আমি টায়ার্ড হয়ে যাই। একটু 1 ঘন্টা মতন রেস্ট নিয়ে আবার ঘরের কাজগুলো শুরু করি। ততক্ষণ এই বিছানাটা পড়ে থাকে, কিছু করার নেই। মেয়ে উঠে যাওয়ার পরে ওকে ওর বাবা ছাড়তে যায়, কিন্তু ওর বাবার টিফিনগুলো করি, তারপরে ছেলেকে উঠিয়ে চান করিয়ে ওকে পুরো রেডি করে নিয়ে বেরিয়ে চলে যাই। তখন আর ঘরের কোনো কাজই করি না, ফিরে এসে একটু ব্রেকফাস্ট করে রেস্ট নিয়ে তারপরে করি। তবে কি বলুন তো, একটানা কাজ করতে বেশ ভালোই লাগে, কিন্তু এই মাঝখানে ব্রেক হয়ে গেলে ঠিক আবার ডিলে হয়ে যায় কাজগুলো। এই ছেলেকে ছাড়তে গেলাম, হেঁটে হেঁটে বাড়ি ফিরলাম, এসে বসে পড়লাম, তো অনেকটা সময় নষ্ট হয়ে যায়। যদি শনি রবিবারগুলোতে দেখেছি যে একটানা কাজগুলো সব করে নিলে, ঘর পরিষ্কার, ঝাড়ু পোছা, বিছানা, বাসন সব কিছুই করে নিলে কিন্তু খুব কম সময়ে কাজগুলো সব হয়ে যায়। কিন্তু এই ওয়ার্কিং ডেতে খুব ডিলে হয়ে যায়। এসে বসি, কোনো দিন বসে একটু ফোনে কথা বলতে লেগে গেলাম, বা এরকম হয়ে যায় অনেক সময়। তো তখন দেখা যাচ্ছে 9:30টার জায়গায় 10:30 হয়ে যাচ্ছে কখনো। তো তখন বাকি কাজগুলো করে রান্না করতে সব দেরি হয়ে যায়। আমার মতন যারা হাউসওয়াইফ আছে বা এই ধরনের যাদের রুটিন, তারা বুঝতে পারবে। তবে আপনাদের সাথে গল্প করতে করতে কাজ করতে বেশ ভালোই লাগে, মনটাও ভালো থাকে, একাকিত্ব বোধ হয় না। আপনারা কমেন্ট করলে কমেন্ট পড়েও খুব মনটা ভালো হয়ে যায়। আমি এই কাজগুলো প্রথম প্রথম এতটা ভালো গুছিয়ে করতে পারতাম না, কারণ আমরা যখন গ্রামে থাকতাম, গ্রামে এই ডাস্টিং করা বা ঘর এতটুকু জায়গার মধ্যে এত সুন্দর করে গুছিয়ে রাখা যায়, সেগুলো আমি প্রথম প্রথম বুঝতে পারতাম না। কারণ আমাদের গ্রামে যে মাটির বাড়িতে আমরা থেকেছি ছোটোর থেকে, তো মাটির বাড়িতে প্রচুর জায়গা হয়, সব জিনিসপত্র এদিক ওদিক পড়ে থাকে, সব কিছু রাখারও অনেক জায়গা থাকে। কিন্তু ফ্ল্যাট বাড়িতে কি ছোট বাড়ির মধ্যে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। তো এগুলো আমি যখন প্রথম গুজরাটে আসি, তখন ওখানে আমার যে বরের কলিগ ছিল গুজরাটি, ওর ওয়াইফ আমাকে সবসময় ডেকে পাঠাতো, ওই তুমি একা থাকো, তো আমার বাড়িতে চলে আসো। তখন আমি ভালো করে হিন্দিও বলতে পারতাম না, তাও যেতাম একটু সাহস করে। আর ওরা খুব ভদ্র, তো ওদের বাড়িতে গিয়ে আমি দেখতাম এত সুন্দর করে ঘর গুছিয়ে রাখতো। তো আমি ওর কাছ থেকে অনেক শিখেছি। ওখানে বসে আমি গল্প করতাম, ও ঘরে কাজ করতো। তারপর থেকে ওই রকম একটু ট্রাই করি যে সুন্দর করে গুছিয়ে রাখার। যখন বাড়িতে ফিরে বাচ্চারা বা হাজব্যান্ড, ঘরটা গোছানো থাকলে ওদেরও মনটা ভালো হয়ে যায়। বাড়ি ফিরে যে একটা শান্তি, সেই জিনিসটা ঘর গোছানো থাকলে, সুন্দর করে সব পরিপাটি হয়ে থাকলে ভালোই লাগে বেশ। তবে বাড়িতে বাচ্চা থাকলেই একই কাজ অনেকবার করে করতে হয়। ওরা আসার সাথে সাথেই পুরো বিছানা চটকে দেবে, পুরো ঘর, এখানে জিনিসগুলো যেগুলো গুছিয়ে রেখেছি সব এলোমেলো করে দেয়। কদিন খুব ইচ্ছে করছে বাড়ি যাওয়ার জন্য, মনটা খুব চটপট করছে। মাঝে মাঝে এমনি হয় জানেন তো, মানে কিছুদিন 2-3 মাস হয়ে গেলে তারপরে বাড়ি যেতে খুব ইচ্ছে করে। কিন্তু এত দূর বম্বে থেকে যেতে আসতেও অনেক টাকাও যেমন খরচা, কষ্টও প্রচুর হয়। দুটো বাচ্চাকে নিয়ে যেতে আসতে প্রচুর কষ্ট হয়, এত ব্যাগপত্র থাকে। আর রাস্তা, আমাদের কলকাতা থেকে বাড়ি যেতেও প্রচুর কষ্ট হয়, ওপাশটা প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লাগে আমাদের। মাঝখানে অনেক সময় 2-3 দিনের ছুটি থাকে,
কিন্তু এত দূর থেকে 2-3 দিনের ছুটিতে যাওয়া সম্ভবই না। এক তো ফ্লাইটে যাওয়া আসা করলে প্রচুর খরচ, ট্রেনে গেলে একটু কম, কিন্তু ট্রেনে আবার টাইমটা অনেক বেশি নেয়, 2 দিন তো লাগে। আবার এখন ট্রেন এত লেট হয় যার জন্য আরও আধা দিন আপনার ধরেই রাখতে হবে। তো যখন বাড়ি যাই 10-15 দিন না হলে ঠিক জমেও না, শ্বশুর বাড়ি বাপের বাড়ি। যখন আমি গুজরাটে থাকতাম তখন নিজেকে খুব একা লাগতো না। ওখানে সবাই এত ভদ্র, গুজরাটি ফ্যামিলি যারা থাকে প্রচুর ভদ্র, এবং বাইরের যারা থাকে তাদের সাথেও খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল। আমরা যখন ধরুন দুপুরের কাজ হয়ে গেল, একা লাগছে, তখন পাশের বাড়িতে যেতাম, বা কোনো ভালো ফ্রেন্ড থাকলে ওদের বাড়িতে গিয়ে কিছু সময় গল্প করে আসতাম, বা বিকেলে যেতাম। বিকেলে এমনি নিচে গার্ডেনে গেলে, বাচ্চাদের নিয়ে গেলে ওখানেও প্রচুর গল্প হতো। কিন্তু বম্বেতে জানি না কি, হয়তো আমি জাজমেন্টাল হচ্ছি, কিন্তু বম্বেতে আমি দেখেছি কেউ কারোর সাথে তেমন কথা বলতে চায় না। আমি স্টার্টিংয়ে যখন গুজরাট থেকে প্রথম 2019-এ এসেছিলাম বম্বেতে, তখন আমি স্টার্টিংয়ে খুব এর বাড়ি ওর বাড়ি গিয়ে কথা বলার জন্য ট্রাই করতাম, বা লিফটে দেখা হলে কথা বলতাম, নিচে গেলে কথা হতো, নতুন কাউকে দেখলাম হাই বললাম বা কিছু। তখন দেখতাম ওরা খুব অবাক হয়ে আমাকে দেখতো, যেন আমাকে এমন ফিল করাতো যে আমি খুব গায়ে পড়া মেয়ে, যে গিয়ে ওদের জবরদস্তি জিজ্ঞাসা করছি বা কিছু। তখন খুব খারাপ লাগতো। অনেক সময় কেউ 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 ছিল মুখের উপরে বলতো যে কিউ কিউ পুছ রে হো, কিয়া হুয়া, এরকম। মানে ওরা মানে কেমন আছে জিজ্ঞাসা করলেও বলতো যে কেন জিজ্ঞাসা করছো, কি হয়েছে। তো মানে তখন একটা আশ্চর্য লাগতো না যে এরা কেমন। তারপর থেকে ধীরে ধীরে আমিও একা থাকতে শুরু করলাম, যে না, বেশি মিশতে গেলে ওরা কোশ্চেন করে এবং আমাকে অন্য একটা খারাপ চোখে দেখে। তো আমি প্রথম গুজরাট থেকে এসেছিলাম বলে আমার মধ্যে ওই জিনিসটাই ছিল। গুজরাটে যেমন ওখানে সবাই মেশে হাই হ্যালো করে, পরিচয় বাড়ায়, এখানে ওই রকম না। বাইরেরটা একটু দেখাই আপনাদের। এ দেখুন, জানলার বাইরে থেকে এমনি দেখতে লাগছে। বেশ রোদ উঠেছে, এখন বৃষ্টি মাঝে মধ্যে আসে, কিন্তু আজকের আকাশটা একদম পরিষ্কার। তো যেটা বলছিলাম, এমনকি স্কুলেও যাই, যে আমি বাচ্চা ছাড়তে যাই, যে যার আসে সে যার চলে যায়, কেউ কারোর সাথে বলে না কথা তেমন। কিন্তু হ্যাঁ, যাদের ধরো অনেক পুরনো আছে বা গ্রুপ আছে, তারা 1-2 জন আছে এরকম কথা বলে, কিন্তু নতুন কারোর সাথে খুব সহজে কানেক্ট হতে চায় না। এবং এখানে আমি দেখেছি গ্রুপও খুব কম। যেমন গুজরাটে প্রচুর গ্রুপ থাকতো মেয়েদের, কিন্তু এখানে স্কুলে হয়তো 1-2 মেয়েদের গ্রুপ রয়েছে যারা গল্প করছে, কিন্তু বেশিরভাগ আসলো, বাচ্চা নিল, সবাই বাড়ি ফিরে গেল। এই রুমে যদিও আমরা কেউ ঘুমাই না, তবুও বেডটা গুছিয়ে রাখলে সুন্দর লাগে রুমটা দেখতে। মেয়ে এই রুমটায় পড়াশুনো করে, আমি মাঝে মাঝে ছেলেকে নিয়ে বসাই এই বেডে, তো গুছিয়ে রাখলে ভালো লাগে। আর মাঝে মাঝে জামা কাপড়ের পাহাড়ও এখানেই জমে যায়। অনেক সময় ভালো লাগে না গোছাতে, বা কোনো কাজ থাকে গোছাতে পারি না, তখন জামা কাপড়ের পুরো পাহাড় বানিয়ে ফেলি এই বেডটার উপরে। কদিন ধরেই ভাবছিলাম এই কাজটা করব, কিন্তু করার হয়ে উঠছিল না, আর বুঝতেও পারছিলাম না কোন কন্টেনারে করব। কয়েকটা খালি কন্টেনার পড়েছিল, ওইগুলোতে আমি জল দিয়ে মানি প্ল্যান্টের গাছ লাগাবো। আগে যে বাড়িটায় থাকতাম সেটাতে বটলে লাগিয়েছিলাম, তো আমি ওই জন্য স্টার্টিংয়ে বটলই খুঁজছিলাম। বটল আর রয়েছে, কিন্তু ঠিক ভালো লাগছিল না বটলগুলো ঠিক। তো এইটা আজকের ভাবলাম যে না, এইগুলোতেই করি। তো আজকের বসেছি, এই জন্য একটু টাইম আছে। এই কাজটা খুব সিম্পল লাগলেও এই কাজটা কিন্তু দারুণ। আপনারা বাড়িতে এরকম ছোট ছোট কন্টেনার বা বটল থাকলে জল দিয়ে মানি প্ল্যান্টের গাছ রাখবেন, দারুণ লাগে। যে সব জায়গার মধ্যে একটা সবুজ দেখা গেলে মনটা খুব ভালো হয়ে ওঠে। করে দেখবেন, বেশ ভালোই লাগে। তো আমি আগে রাখতাম বলে আমি কয়েকদিন ধরে ট্রাই করছি যে কিভাবে করব না করব। অনেক রকম ইনডোর প্ল্যান্টও পাওয়া যায়, কিন্তু এটা খুব সহজে কম খরচে বাড়িতে এরকম অর্গানাইজড করলে খুব ভালোই লাগে। দাঁড়ান, এগুলো এখন রাখার ব্যবস্থা করি। কিচেনে এই কাউন্টার টপটায় ভাবলাম রাখি, বেশ ভালোই লাগছে। ব্ল্যাক কালারের কাউন্টার টপের উপরে
হোয়াইট কালারের কন্টেনারটার উপরে সবুজ রঙটা এত সুন্দর লাগছে দেখুন। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ছোট ছোট ভালোবাসা থেকে মনে অনেক জোর আসে, নিজের প্রতি কনফিডেন্স হয়, কাজ করতেও ভালো লাগে এবং কমেন্ট পড়লে মনটা খুব খুশি হয়ে যায়, তখন নতুন ব্লগ বানানোর এনার্জিও পাই। আর দুটো ব্লু কালারের বাটিতে যে বানিয়েছি ওই দুটো ভাবছি এখানে রাখবো, তবে এটা উপরে বলে বারবার ওই সোফার উপরে নোংরা পানি উঠতে ভালো লাগে না, তাই জন্য এখানে প্রত্যেক দিন উঠে উঠে আর সাফ করা হয় না। তো ভাবলাম এই দুটো বাটি এখানে রাখি। অ্যাকচুয়ালি এটা একটা জানলার মতন, ওই স্লাইডিং ডোরও আছে, কিন্তু এখানে রোজ রোজ খোলা বন্ধ করা ওই সোফার কাছে সম্ভব নয় বলে রোজ করি না, সপ্তাহে একদিন ক্লিন করি এখানে। তো আজকের ভাবলাম যে এখানে দুটো গাছ রাখি, দেখতে বেশ ভালোই লাগবে সবুজ রঙটা, আর গাছগুলো একটু বড় হয়ে নিচের দিকে যদি ঝুলে তো দেখতে খুব ভালোই হবে। আবার ফটোটা আমি চেঞ্জ করলাম এখানে, আর একটা এখানে টেবিলে রাখি। জানি না কতটা রাখতে পারবো, আমার ছেলে আসলে এটাকে বারবার তুলে তুলে জলে ডোবাবে ওঠাবে, তো দেখা যাক, ওকে বারণ করবো, যদি শুনলো তো শুনলো, নাহলে অন্য জায়গায় ট্রান্সফার করবো এটা আবার। ডলটাকে দেখুন কি অবস্থা করেছে, পুরো দেওয়ালে যেসব দেখছেন ওগুলো আমার মেয়ের বানানো, ও দুপুরবেলা মাঝে মাঝে সময় পেলে এইসব কাজে লেগে পড়ে। এখন ওই মাটির কলসিটায় জলটা তাড়াতাড়ি ভরে ফেলি, অনেক বেলা হয়ে গেছে, ওই গার্ডেনে এটা সেটা করতে করতে প্রচুর টাইম এদিক ওদিক চলে যায়, বোঝা যায় না, যখন কাজ করি বুঝতেই পারি না টাইম কোথায় চলে যায়। তো এখন ওই তাড়াহুড়ো করে করছি, করে আমি রান্না করব, রান্না করে চান করে মেয়েকে আবার আনতে যেতে হবে। মাটির কলসিতে জল খেতে আমার খুব ভালো লাগে, আর খুব শান্তিও লাগে জলটা খেলে। আর গরমকালে এই জলটা এত সুন্দর ঠান্ডা থাকে, ফ্রিজের জল অনেক সময় গলা ফুলে যায়, গলা ব্যথা হওয়ার, কিন্তু মাটির কলসির জল কখনোই শরীরের ক্ষতি করে না। এই জন্য মাটির কলসির জল খাবেন সবাই, এবং ভালো এটা। আমরা ছোটোবেলা থেকে মাটির সাথেই কানেক্টেড ছিলাম, ইদানিং এখন সবাই এখন অন্য রকম লাইফস্টাইল হয়ে গেছে, কিন্তু মাটির জিনিসের সাথে যতই কানেক্ট থাকা যায় ততই ভালো। এমনকি আমার মাটির হাঁড়ি করাও রয়েছে, রান্নাও করি, আমি ভাত বানাই, সবজি বানাই। সত্যি বলতে কি স্বাস্থ্যটাই মেন, যতই আমরা টাকা পয়সা বানিয়ে ফেলি, যতই আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে ফেলি, শরীর ভালো না থাকলে কোনো কিছুতেই শান্তি দেয় না। এখন প্রায় 1:30 বাজে, চান করে এসেই রান্নাটা বসিয়ে দিয়েছি। একটু শেষের দিকে রান্নাটা করলে দুপুরে খাওয়ার সময় খাবারটা গরমও থাকে, আর অনেক সময় মাছের ঝোল হাজব্যান্ডের জন্য রাখি, তো সেটা ভালো থাকে। সকাল সকাল রান্না করলে অনেক সময় খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আর একটা ব্লগে।